কোনো দেশ সরাসরি আর এক দেশের পক্ষে যুদ্ধে কখনোই অংশগ্রহণ করে না। ইরানের কৌশল এটা ঠিক আছে, ইরান চাইবে যুদ্ধটাকে যত প্রোট্রাক্টেড করা যায়, যত প্রলম্বিত করা যায়, ততই ইরানের জন্য লাভ। এবং এখানে যত গ্রুপ আসবে সবাইকে, এখন কিন্তু ইরানকে প্রভোক অ্যাকশনে চলে গেছে, রাইট? ওখানে ইউকে কে করছে, ফ্রান্স কে করছে, মানে ফ্রান্সের বেজে করছে। তার সীমিত সামর্থ্য, তো ওই মিসাইল, ড্রোন বা ইউএভি দিয়ে সে 1000 মাইলসে যেতেও পারবে না। এমনকি এর আগে যে জুনে যে যুদ্ধটা হয়েছিল 12 দিনের, খুব মিলেমিশে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যুদ্ধটা হয়েছে। এখান থেকে ড্রোন ছুড়েছে, ইউএভি ছেড়েছে, জর্ডানকে বলছে তোমার আকাশ সীমিয়ে দেওয়া যাবে, বাট ডোন্ট বদার ফর দিস, ইট ইজ ফর ইসরায়েল, রাইট? তখন ওরাও বলছে ঠিক আছে, ওরা ক্ল্যাপিং করেছে, সামথিং লাইক দ্যাট। কিন্তু এবার তো পরিস্থিতি হচ্ছে অন্যরকম। ইরানের তো কোনো বিকল্প নাই, ইরান ওই আকাশ শক্তি নাই, ওই এয়ার পাওয়ার ইরানের নাই যে ওখান থেকে গিয়ে সরাসরি গিয়ে আপনার ইসরায়েলে গিয়ে এয়ার স্ট্রাইক করবে। এর জন্য যে এয়ারক্রাফটটা দরকার, F-35, এটা ইউএস এর সবচেয়ে পাওয়ারফুল এয়ারক্রাফট, রাইট? এটা কিন্তু মিডল ইস্টের এত আপন যে ইউএস এর দেশ কাউকে দেয় নেই। সৌদি আরব চেয়েছিল, সৌদি আরবকে দেয় নেই, কিন্তু ইসরায়েলকে দিয়েছে। ইসরায়েল ওই শক্তি ব্যবহার করে ইরান এসে স্ট্রাইক করে, কিন্তু ইরানের কিন্তু সেই সামর্থ্য নাই। ইরানের যেটা আছে সর্বোচ্চ সেটা হচ্ছে Su-24, এটা 3rd জেনারেশন ওয়ার মানে এয়ারক্রাফট। এটার কোনো এখন ভ্যালু নেই, এর থেকে অনেক মানে অন্য দেশের। তাহলে ইরান এখন চাচ্ছে, যেহেতু ডাইরেক্ট পদ্ধতিতে যুদ্ধটাকে প্রভাবিত করতে পারছে না, ইনডাইরেক্ট অ্যাপ্রোচে গেছে, সুতরাং যতটা এটাকে ছড়িয়ে দেওয়া যায়। আর মিডল ইস্টের কান্ট্রি যারা আছে, বা বিশেষ করে গালফ কান্ট্রি, সবাই তো বলতে গেলে এক ধরনের ইউএস এর সেবা দাসে পরিণত হয়েছে। কোন কোন দেশ, সৌদি আরবের মতো দেশ, কুয়েত, কাতারের মতো দেশ, তারা মনে করে যে তাদের নিরাপত্তা, আকাশ নিরাপত্তা সবকিছুর দায়িত্ব হলো ইউএস এর হাতে। এখন দেখুন আপনার মূলত যেটা হয়েছে যে 1973-তে ওই যে ক্যাম্প ডেভিডের যখন চুক্তিটা হলো, এরপরে কিন্তু মানে বিট্রায়াল শুরু হলো। আনোয়ার সাদাত যখন ক্যাম্প ডেভিডে এই যে 4টা যুদ্ধ যে হলো, 4বার যে ফাইট করলো, প্রত্যেকবারে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আরবরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করবে। কিন্তু 73-র পরে দেখেন যে লম্বা সময় যে গেল, তারপরে কিন্তু কোনো আরব রাষ্ট্র আমেরিকা বা ইসরায়েল বিরোধী কোনো অবস্থানে গেল না। একমাত্র কারণ ইরান গেছে, বিকজ ইরান হচ্ছে শিয়া সম্প্রদায়কে নেতৃত্ব দেয়। এখন মিডল ইস্টে কিন্তু আপনার অনলি 15% হচ্ছে শিয়া এবং 85 হচ্ছে গিয়া সুন্নি। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। এবং যেহেতু ইরান তাদের প্রক্সির মাধ্যমে ইসরায়েলকে ব্যতিব্যস্ত রাখে, সুতরাং ইরানই হচ্ছে একমাত্র শত্রু দেশ। এবারে আপনার ইজিপ্ট বলেন, সৌদি আরব বলেন, তারা আন্ডারনিথ একটা ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে ভালোভাবেই তাদের মানে করছে। কিন্তু এখন হলো কি, এই যুদ্ধের ইম্প্যাক্টটা এমন হয়ে গেছে, যেমন ক্ষতিটা কীরকম, যেমন ইউএই দুবাই তো একটা সিম্বল অফ বিজনেস, সিম্বল অফ এয়ার হাব, হ্যাঁ, এভিয়েশন, এখানে বিনোদনের জায়গা, এই যে একটা মিথ তৈরি করেছে, এইটাও কিন্তু এখন ব্যাহত হলো। তারপরে যেটা সবচেয়ে বড়, দেখুন এখানে এই যুদ্ধটা কিন্তু শুধু ইরানের জন্য ক্ষতিগ্রস্ত তা না, যে দেশগুলি আছে এই পাইপলাইনে 37% আপনার 37% জ্বালানি সৌদি আরব একাই করে, রাইট? এই 37.2% আবার চায়না একাই এটা সংগ্রহ করে। সেকেন্ড দেশ যারা মিডল ইস্টের জ্বালানির উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ইন্ডিয়া 20%। চায়না রাশিয়া কি ইরানকে কোনোভাবে সাপোর্ট করছে? চায়না রাশিয়া এগুলি হচ্ছে মুখের কথা, সান্ত্বনার কথা। কোনোদিন এই বর্তমান ওয়ার্ল্ড অর্ডার যেটা, কোনো দেশ সরাসরি আর এক দেশের পক্ষে যুদ্ধে কখনোই অংশগ্রহণ করে না। কিন্তু আমি কেন ইউএসএ করে সেই ব্যাখ্যাটা দিলাম। এখন যেটা হচ্ছে, দেখুন কাতারের উদাহরণ দেই। আপনার কাতারের $100 বিলিয়ন তারা বিজনেস করে শুধু এলএনজি থেকে। সেই এলএনজি বিজনেস কিন্তু তারা বন্ধ করে গত পরশু দিন ধরে বন্ধ করে দিয়েছে। তাহলে এখন কাতারের যে এলএনজি টোটাল আছে, তার 83% আসে হরমুজ দিয়ে এশিয়ান এই কান্ট্রিগুলিতে। আমার কথা বুঝতে পারছেন? জি। এখন সৌদি আরবের আরামকোতে অ্যাটাক করেছে, কাতারের বন্ধ হয়ে গেছে। তা আমাদের মতো তৃতীয় বিশ্বের যে গরিব দেশ, আমাদের কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমাদের ওই সব গ্যাস ফিল্ড বা ওয়েল ফিল্ড রিফাইনারিতে প্রচুর বাংলাদেশি ওয়ার্কার আছে। আমাদের সমস্যা হচ্ছে যে 1 মিনিটের মধ্যে বলবেন, গত 2 দিনে খেয়াল করেছেন কিনা 54টা ফ্লাইট বাতিল হয়েছে। আমাদের কোনো বিকল্প নাই। 7 দিন পরে যে কি কঠিন অবস্থা হচ্ছে, আমি মনে করি, আমি মানে প্রসঙ্গটা ভুলে যাওয়ার আগে, সরকারের এই মুহূর্তে উচিত এক্সপার্টিস নিয়ে বসা এবং ডিক্লেয়ার করা। আপনি ওয়ার এক্সপার্টিস আমাকে জিজ্ঞাসা করেন, মিনিমাম এই যুদ্ধ 15 দিনের বাইরে গড়াবে। ট্রাম্প বলেছে 4 থেকে 5 সপ্তাহ, আর ইরান তো চাচ্ছে আরো দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই যদি 15 দিনের বাইরে চলে যায়, $400 থেকে $500 মিলিয়ন আপনার বেশি খরচ করতে হবে। আর যদি 1 মাস চলে যায়, $1.2 বিলিয়ন এস্টিমেটেড হচ্ছে আমাদের বেশি লাগবে জ্বালানি খাতে। যে মুহূর্তে আপনি জ্বালানিতে আপনার অতিরিক্ত ব্যয় করবেন, আপনার মুদ্রাস্ফীতি মানে ভীষণভাবে বেড়ে যাবে। এবং এখানে ওই যে কস্ট পুশ ইনফ্লেশন একটা ব্যাপার আছে, প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যায়, প্রত্যেকটা সেবার দাম বেড়ে যাবে। সো এইরকম একটা জায়গায় আমাদের কোনো বিকল্প নাই।
আমাদের যদি একটা বিকল্প যেমন চায়না এখন রাশিয়ার থেকে নিতে পারে, ইন্ডিয়া রাশিয়ার থেকে নিতে পারে, আমরা কার কাছে নেব? ওইদিকে আপনার মিয়ানমার ফ্রন্টে ওখানে আরাকান আর্মি ওই জায়গাটা দখল করে রাখছে, আপনি খাদ্যপণ্য আনতে পারবে না। সো একটা ভয়ানক একটা পরিস্থিতি কিন্তু সামনে অপেক্ষা করছে। আমি গভর্নমেন্ট নতুন হতে পারে, কিন্তু কেউ কিন্তু ক্ষমা করবে না যদি তার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না পারে। আমি মনে করি সরকারের খুব ইমিডিয়েটলি বুঝছে দুইটা কারণে। এক হচ্ছে গালফ কান্ট্রির যারা অ্যাম্বাসেডার তাদেরকে বোঝানো যে আমাদের স্বার্থে বা আপনাদের স্বার্থে তারা যেন কোনোভাবে ইরানকে রিটালিয়েট করে যুদ্ধটাকে স্ক্যালেট না করে। এই একটা দরকারে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানো হোক গালফ কান্ট্রিতে তাদেরকে বোঝানোর জন্য। দ্বিতীয়ত হলো ইমিডিয়েটলি এখন 1 ঘন্টায় লস, এখনই সিদ্ধান্ত নিতে হবে, রেশনিং করতে হবে, বিদ্যুতের লোডশেডিং করতে হবে, এবং ফুড খাবারের ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি কিচ্ছুতা না করে তাহলে 15 দিন পরে একটা ভয়ানক পরিস্থিতি হবে যেটা সামাল দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না।